মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। সেই সাথে সময় নষ্ট না করে আমাদের আপলোড করা ভিডিও এবং অনলাইন ক্লাস অনুসরণ করে অবশ্যই নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। অপবর্তন গ্রেটিং নিয়ে আলোচনা করব। দেখো, খেয়াল করে আজকের লেকচারে আমরা যেই বিষয়গুলো শিখতে পারবো। নাম্বার 1, অপবর্তন গ্রেটিং কি। নাম্বার 2, গ্রেটিং কত প্রকার। নাম্বার 3, সমতল নিঃসরণ গ্রেটিং কিভাবে তৈরি করা হয়। নাম্বার 4, গ্রেটিং ধ্রুবক কি। নাম্বার 5, গ্রেটিংয়ের ব্যবহার। ওকে, আমরা সর্বপ্রথম অপবর্তন গ্রেটিং কি এই সংজ্ঞাটি বলছি। দেখো, অপবর্তন গ্রেটিংয়ের সংজ্ঞা হলো পরস্পর সমান্তরালে স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সরু চির সম্পন্ন কাচের পাতকে অপবর্তন গ্রেটিং বলে। আবারও বলছি, পরস্পর সমান্তরালে স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সরু চিরসম্পন্ন কাচের পাতকে অপবর্তন গ্রেটিং বলে। খেয়াল করে দেখো, এইখানে আমরা একটি গ্রেটিংয়ের চিত্র দেখাচ্ছি। এই চিত্রে দেখো অনেকগুলো সরু চির আছে। এটি একটি চির, এটি একটি চির, এটি একটি চির, এটি একটি চির। দেখো, এই চিরগুলো সমপ্রস্থের, অর্থাৎ প্রত্যেকটা চিরের প্রস্থ সমান এবং চিরগুলো পরস্পরের সাথে সমান্তরালে স্থাপিত। মূলত এই ব্যবস্থাটির নামই হচ্ছে গ্রেটিং, যার কারণে আমরা গ্রেটিংয়ের সংজ্ঞায় বলছি পরস্পর সমান্তরালে স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সরু চিরসম্পন্ন কাচের পাতকে অপবর্তন গ্রেটিং বলে। মূলত আলোর অপবর্তন ব্যাখ্যা করার জন্যই যেই বিশেষ ব্যবস্থা তৈরি করা হয় সেটির নামই হলো অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং কত প্রকার এটা আমরা জানব। গ্রেটিং সাধারণত 2 প্রকার। 1 নাম্বার নিঃসরণ গ্রেটিং, 2 নাম্বার প্রতিফলন গ্রেটিং। তাহলে আমরা দেখলাম গ্রেটিং 2 প্রকার। এখন আমরা শিখব গ্রেটিং কিভাবে তৈরি করা হয় তথা সমতল নিঃসরণ গ্রেটিং কিভাবে তৈরি করা হয়। এখন দেখো, আমরা আগেই বলছি গ্রেটিংয়ের সংজ্ঞা থেকে, গ্রেটিং মূলত একটি কাচের পাত যেখানে অসংখ্য সরু চির পরস্পর সমান্তরালে অবস্থিত। তো এটি আমরা কিভাবে তৈরি করি। আমরা একটি সমতল এবং সমান পুরুত্বের স্বচ্ছ আয়তাকার একটি কাচ নিয়ে একটি সূক্ষ্ম এবং ধারালো অগ্রভাগ সম্পন্ন হীরক দ্বারা সেই কাচের উপর অসংখ্য দাগ কাটা হয়। এটি একটি দাগ, এটি একটি দাগ, দাগের অপর নাম হচ্ছে রেখা। তাহলে এগুলো এরকম দাগ কাটা হয়। এরকম দাগ কেটেই মূলত গ্রেটিং তৈরি করা হয়। আবারও বলছি, সমান পুরুত্বের একটি কাচ পাত নিতে হবে এবং আমরা এখানে একটি সমতল আয়তাকার স্বচ্ছ সমান পুরুত্বের একটি কাচপাত নিয়েছি। এই কাচের পাতটি আমরা একটি সূক্ষ্ম ধারালো অগ্রভাগ সম্পন্ন হীরকখণ্ড দ্বারা এই কাচের পাতের উপর আমরা অসংখ্য দাগ কেটেছি। এভাবে
হীরক দ্বারা কাচের পাতের উপর দাগ কেটেই মূলত গ্রেটিং তৈরি করা হয়। এই দাগগুলো সমপ্রস্থের, অর্থাৎ প্রত্যেকটা দাগের প্রস্থ সমান হবে এবং দাগগুলো সমব্যবধানে অবস্থিত, সমান সমান দূরত্বে অবস্থিত। এই দাগগুলো সাধারণত আলোক অস্বচ্ছ পদার্থ হিসাবে কাজ করে, অর্থাৎ এই দাগের ভিতর দিয়ে কোনো আলো যেতে পারে না। এবং দুই দাগের মাঝখানে যেই অংশটা থাকে এই অংশটাকেই বলা হচ্ছে চির বা ছিদ্র। তাহলে আমরা বলছি দুই দাগের মাঝখানে যে অংশ, এই অংশটা হচ্ছে চির। চির হয় মূলত স্বচ্ছ, অর্থাৎ এর ভিতর দিয়ে আলো যেতে পারে। এখন প্রত্যেকটা রেখার প্রস্থ হবে সমান, অনুরূপভাবে প্রত্যেকটা চিরের প্রস্থও হবে সমান এবং রেখা ও চিরগুলো পরস্পর সমান্তরালে অবস্থিত। তাহলে প্রত্যেকটি রেখার প্রস্থও সমান হবে, প্রত্যেকটি চিরের প্রস্থও সমান হবে। তবে একটি রেখা এবং একটি চিরের প্রস্থ সমান নাও হতে পারে। মূলত একটি গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে 5000 থেকে 10,000 পর্যন্ত এরকম দাগ কাটা থাকে। মূলত এভাবেই গ্রেটিং তৈরি করা হয়। ওকে, এখন আমরা দেখব গ্রেটিং ধ্রুবক কি। এটি একটি ইম্পর্টেন্ট সংজ্ঞা। গ্রেটিং ধ্রুবক কি, তার আগে আমরা বোর্ডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো, খেয়াল করো, গ্রেটিং ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে মূলত একটি চিরের প্রস্থ এবং একটি রেখার প্রস্থের যোগফলকেই গ্রেটিং ধ্রুবক বলে। আবার বলছি, দেখো, এটা একটা চির এবং এটা একটা রেখা। তাহলে একটি চিরের প্রস্থ এবং একটি রেখার প্রস্থের যোগফলকেই গ্রেটিং বলা হয়। তাহলে এই যে এটি একটি চির এবং এখান থেকে এটি একটি রেখা, তাহলে এখান থেকে এই পর্যন্ত চিরের প্রস্থ, এখান থেকে এই পর্যন্ত রেখার প্রস্থ, এবং এই চিরের প্রস্থ রেখার প্রস্থের যোগফলকেই গ্রেটিং ধ্রুবক বলে। ওকে, তাহলে আমরা গ্রেটিং ধ্রুবকের সংজ্ঞা দিব। কোনো গ্রেটিংয়ের একটি চির এবং একটি রেখার প্রস্থের যোগফলকে গ্রেটিং ধ্রুবক বলে। মনে করি কোন একটি গ্রেটিংয়ে চিরের প্রস্থ ইকুয়াল টু এ এবং রেখার প্রস্থ ইকুয়াল টু বি। দেখো, এই যে এটি একটি চির, এই যে চিরের প্রস্থটাকে আমরা বলছি এ, এবং এটি একটি রেখা, রেখার প্রস্থকে বলছি আমরা বি, এবং এই চিরের প্রস্থ এ প্লাস রেখার প্রস্থ বি, এর যোগফলকেই বলা হয় গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবকের সংজ্ঞা থেকে আমরা বলছিলাম একটি চিরের প্রস্থ এবং একটি রেখার প্রস্থের যোগফলকে গ্রেটিং ধ্রুবক বলে। তাহলে চিরের প্রস্থ এ প্লাস রেখার প্রস্থ বি, এই দুটির যোগফলকেই গ্রেটিং ধ্রুবক বলা হয়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং গ্রেটিং ধ্রুবক, যেটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা গ্রেটিং ধ্রুবকের সংজ্ঞা ক্লিয়ার, যে একটি রেখার প্রস্থ এবং একটি চিরের প্রস্থের যোগফলকে গ্রেটিং ধ্রুবক বলে। এই যে চিত্রে দেখানো হয়েছে, এটি একটি রেখার প্রস্থ এবং এটি একটি চিরের প্রস্থ। এই রেখার প্রস্থ এবং চিরের প্রস্থের যোগফলকে গ্রেটিং ধ্রুবক বলে। ওকে, এবার দেখো,
এই গ্রেটিং ধ্রুবকের মধ্যে মোট রেখা আছে কয়টি? একটি। এখান থেকে এই পর্যন্ত একটি গ্রেটিং ধ্রুবক, তার মধ্যে রেখা আছে মোট একটি। তাহলে আমরা লিখতে পারবো a প্লাস বি দৈর্ঘ্যে রেখার সংখ্যা একটি। ওকে, আমরা এটা একটু পরিষ্কার করছি। একটি গ্রেটিংয়ে a প্লাস বি দৈর্ঘ্যে রেখার সংখ্যা ইকুয়াল টু একটি। খেয়াল করো চিত্রে, এটি একটি গ্রেটিং ধ্রুবক এখান থেকে এই পর্যন্ত। তাহলে a প্লাস বি যে দৈর্ঘ্যটা, এই অংশের মধ্যে রেখা আছে মোট একটি। এটি হলো রেখা, এটি একটি রেখা, এটি একটি রেখা, এটি একটি রেখা, এটি একটি রেখা। তাহলে a প্লাস বি দৈর্ঘ্যের মধ্যে রেখার সংখ্যা মোট একটি। তাহলে আমরা লিখছি a প্লাস বি দৈর্ঘ্যে রেখার সংখ্যা একটি। সুতরাং একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা ইকুয়াল টু 1/a প্লাস বিটি। এখন আমরা একক দৈর্ঘ্যে রেখার সংখ্যাকে যদি ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারবো একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা ক্যাপিটাল এন ইকুয়াল টু 1/a প্লাস বি। অর্থাৎ আমরা একক দৈর্ঘ্যে রেখার সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল টু a প্লাস বি। এখন আমরা গ্রেটিং ধ্রুবকের সংজ্ঞা যখন বলছিলাম, তখন দেখো আমরা বলছিলাম গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু a প্লাস বি। তাহলে দেখো আমরা a প্লাস বির পরিবর্তে কি লিখতে পারবো? ডি। সুতরাং এখানে আমরা পাবো n ইকুয়াল টু 1/d। তাহলে দেখো এটি একটা ফর্মুলা, ম্যাথ করতে লাগবে। এটি একটি ফর্মুলা এবং এটি আরেকটি ফর্মুলা, এগুলো আমরা মনে রাখবো। গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু a প্লাস বি, একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা n ইকুয়াল টু 1/d, একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা n ইকুয়াল টু 1/a প্লাস বি। এখানে a হলো এই যে চিরের প্রস্থ এবং b হলো রেখার প্রস্থ। ওকে, তাহলে গ্রেটিং ধ্রুবক সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এবার আমরা দেখব গ্রেটিং এর ব্যবহার। গ্রেটিং এর ব্যবহার। দেখো গ্রেটিং এর নানাবিধ ব্যবহার আছে। গ্রেটিং বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নাম্বার 1, গ্রেটিং এর সাহায্যে আমরা আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে পারি। অর্থাৎ আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের কাজে গ্রেটিং ব্যবহার করা হয়। নাম্বার 2, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর বর্ণালীকে আলাদা করতে গ্রেটিং ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালীকে আলাদা করতে গ্রেটিং ব্যবহার করা হয়। নাম্বার 3, আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে অববর্তন কোণের মানের পরিবর্তনের হার গ্রেটিংয়ের সাহায্যে নির্ণয় করা যায়। আবার বলছি, আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে অববর্তন কোণের মানের পরিবর্তনের হার গ্রেটিংয়ের সাহায্যে নির্ণয় করা যায়। ওকে, তাহলে আমরা গ্রেটিংয়ের ব্যবহার দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
দেখো এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সমতল নিঃসরণ গ্রেটিং দ্বারা অপবর্তন। দেখো খেয়াল করে চিত্রে এ বি সি ডি একটি সমতল নিঃসরণ গ্রেটিং। এ হলো চিরের প্রস্থ, বি হলো রেখার প্রস্থ। তাহলে আমরা জানি গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু হবে এ প্লাস বি। এখন আমরা জানি এ প্লাস বি দৈর্ঘ্যে অবস্থিত দুটি বিন্দুকে পরস্পরের অনুরূপ বিন্দু বলা হয়। তাহলে দেখো এ প্লাস বি দৈর্ঘ্যে অবস্থিত দুটি বিন্দু, এই এ বিন্দু এবং এই সি বিন্দুকে অনুরূপ বিন্দু বলা হয়। কারণ দেখো এ বিন্দুটি হচ্ছে প্রথম চিরের শুরু, আবার সি বিন্দুটি হচ্ছে দ্বিতীয় চিরের শুরু। তাই এ বিন্দু এবং সি বিন্দু, বিন্দু দুটি একটি আরেকটির অনুরূপ বিন্দু। এখন মনে করি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি। মনে করি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একগুচ্ছ একবর্ণী সমান্তরাল আলোক রশ্মি এই গ্রেটিংয়ের উপর লম্বভাবে এসে আপাতিত হলো। আলোকরশ্মিগুলি অপবর্তিত না হয়ে অধিকাংশ আলোকরশ্মি অপবর্তিত না হয়ে আমাদের একটি উত্তল লেন্স এখানে আছে এল, এই উত্তল লেন্স দ্বারা অভিসারিত হয়ে পর্দার উপর ও বিন্দুতে মিলিত হয় বা মিলিত হবে। ফলে ও বিন্দুটি সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে, যেটিকে আমরা বলি কেন্দ্রীয় চরম। তাহলে ও বিন্দুকে বলা হচ্ছে কেন্দ্রীয় চরম। কিন্তু অধিকাংশ আলোকরশ্মি অপবর্তিত হয় না, ঠিক আছে, কিন্তু আমাদের এই চিরগুলি এত ছোট যে চিরের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় কিছু পরিমাণ আলো অপবর্তিত হয়। আমরা এখানে মনে করি আলো থিটা কোণে অপবর্তিত হয়েছে। খেয়াল করো এই আলোটি লম্বভাবে গেলে সোজা যাওয়ার কথা, বাট এখান থেকে চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোটি থিটা কোণে অপবর্তিত হয়ে এই দিকে যাচ্ছে। প্রত্যেকটি আলোকরশ্মি দেখো, এই আলোকরশ্মিটি লম্বভাবে সোজা গেলে এই দিকে যাওয়ার কথা, কিন্তু এটি থিটা কোণে অপবর্তিত হয়ে এই দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা বলছি চিরগুলো অত্যন্ত ছোট হওয়ার কারণে চিরের মধ্য দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময় কিছু আলো অপবর্তিত হয়। এখানে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা আলোকরশ্মি থিটা কোণে অপবর্তিত হয়ে লেন্স দ্বারা অভিসারিত হওয়ার পরে পর্দার উপর পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন পি বিন্দুটি চরম বিন্দু হতে পারে, পি বিন্দুটি অভম বিন্দু হতে পারে। অর্থাৎ পি বিন্দুটি উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। চরম মানে উজ্জ্বল, অভম মানে অন্ধকার। তাহলে পি বিন্দুটি উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে তা নির্ভর করে পি বিন্দুতে আসা আলোক রশ্মিগুলির পথ পার্থক্যের উপর। এখন দেখো আমাদের দুটি আলোকরশ্মি, এ বিন্দু থেকে যে আলোকরশ্মিটি যাচ্ছে এপি আলোকরশ্মি, এবং সি বিন্দু থেকে যে আলোকরশ্মিটি গিয়েছে দেখো সিপি আলোকরশ্মি। তোমরা চিত্র খেয়াল করলেই দেখতে পারবা এপি আলোকরশ্মি এবং সিপি আলোকরশ্মি, এই দুটি আলোকরশ্মি কিন্তু সমান দূরত্ব অতিক্রম করে নাই। এই আলোকরশ্মি দুটির মধ্যে পথ পার্থক্য আছে, আর এই পথ পার্থক্যের উপর ভিত্তি করে এই পি বিন্দুটি চরমও হতে পারে, অভমও হতে পারে। এখন এদের মধ্যে পথ পার্থক্য কতটুক এটি জানার জন্য আমরা এ বিন্দু থেকে সিপি এর উপর এম লম্ব টানলাম।
তাহলে চিত্র থেকে এটি স্পষ্ট এই দুটি আলোক রশ্মির মধ্যে পথ পার্থক্য হলো সিএম। আবারও বলছি, এপি এবং সিপি এই দুটি আলোক রশ্মির মধ্যে পথ পার্থক্য হলো সিএম। এখন এই পথ পার্থক্য যে সিএম, এই পথ পার্থক্য যদি এন ল্যামডা হয় তাহলে পি বিন্দুটি হবে উজ্জ্বল, উজ্জ্বলের শর্ত অনুযায়ী। আর এই পথ পার্থক্যটি যদি 2n + 1 λ/2 হয় তাহলে পি বিন্দুটি হবে অবম, অবমের শর্ত অনুযায়ী। ওকে, তাহলে আমরা পথ পার্থক্যটি বের করব। এটি করার জন্য দেখো আমরা এই ত্রিভুজটি কল্পনা করছি, এ সি এম। এই ত্রিভুজ এ সি এম, এই ত্রিভুজের এই কোণটাকে আমরা থিটা ধরছি। প্রশ্ন হলো, এটি তো থিটা কোণ আমরা জানলাম, কিভাবে? আলোক রশ্মি সোজা যাওয়ার কথা ছিল লম্বভাবে, না গিয়ে এই আলোক রশ্মিটি থিটা কোণে অপবর্তিত হয়ে গিয়েছে, যার কারণে এটি থিটা বুঝতে পারলাম। কিন্তু এটি থিটা হলো কিভাবে? মূলত এই কোণটা থিটা হলেও এই কোণটা থিটা হয়, কিভাবে হয় সেটি আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। দেখো দেখো আমরা যদি এইভাবে জিনিসটা দেখি, দেখো এইটা লম্ব, এইভাবে লম্ব, এবং এইটাও লম্ব, পরস্পর একটা আরেকটার উপর লম্ব, এইভাবে দুটি রেখা। এখন দেখো এই রেখাটা কি করছে, এভাবে থিটা কোণে ঘুরে গেছে, অপবর্তিত হয়ে গেছে। তো এইটা যদি থিটা কোণে ঘুরে যায় তাহলে আমাদের এইটাও থিটা কোণে ঘুরে যাবে, ফলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। এখন আমরা এই ত্রিভুজ থেকে পাই, এ সি এম ত্রিভুজ থেকে পাই, দেখো এ সি এম ত্রিভুজ থেকে পাই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমাদের এ সি এম, এই ত্রিভুজের লম্ব হচ্ছে সিএম আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে সিএম বাই এসি। সুতরাং সিএম ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি সাইন থিটা। এবার দেখো এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসির পরিবর্তে এই যে এ থেকে সি, তাহলে এটা হচ্ছে চিরের প্রস্থ এ, এটা হচ্ছে রেখার প্রস্থ বি, তাহলে এ থেকে সি পর্যন্ত টোটালটা হবে এ প্লাস বি। তাহলে এখানে আমরা এসির পরিবর্তে লিখতে পারবো এ প্লাস বি। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো সিএম ইকুয়াল টু এসির পরিবর্তে এ প্লাস বি সাইন থিটা। আমরা জানি গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি, তাহলে আমরা এ প্লাস বির পরিবর্তে এখানে কি লিখতে পারবো? ডি। সুতরাং আমাদের পথ পার্থক্য সিএম এর মানটা আমরা পাইলাম, সিএম পথ পার্থক্য, সিএম এর মানটা পাইলাম ডি সাইন থিটা। তাহলে দেখো এই যে এপি আলোক রশ্মি এবং সিপি আলোক রশ্মি, এই দুটি আলোক রশ্মির মধ্যে পথ পার্থক্যটা পাইলাম আমরা সিএম ইকুয়াল টু ডি সাইন থিটা। এখন এই ডি সাইন থিটা যদি এন ল্যামডা হয় তাহলে চরমের শর্ত অনুযায়ী পি বিন্দুটি হবে চরম বিন্দু। আর আমরা অবমের শর্ত জানি, পথ পার্থক্যটা হবে 2n - 1 λ/2। ওকে, আমরা সেই শর্ত দুটি এখন লিখব। তাহলে এটি হলো আমাদের পথ পার্থক্য সিএম ইকুয়াল টু ডি সাইন থিটা। তাহলে দেখো আমরা জানি চরমের শর্ত, যেটা চরমের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি চরমের শর্তটা হচ্ছে পথ পার্থক্যটা হবে এন ল্যামডার সমান। তাহলে চরমের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি, আমরা যে পথ পার্থক্য পেলাম ডি সাইন থিটা, সেই ডি সাইন থিটা ইকুয়াল টু হবে এন ল্যামডা, যেখানে এন এর মান হবে এন ইকুয়াল টু 0, 1, 2,
3 ইত্যাদি। আবার অবমের শর্ত অনুযায়ী আমরা যেটা পাবো, অবমের শর্ত, দেখো আমরা বলছি অবমের শর্ত হচ্ছে পথ পার্থক্যটা হবে 2n - 1 λ/2। তাহলে অবমের শর্ত অনুযায়ী এই পথ পার্থক্য d sin থিটা 2n - 1 λ/2। দেখো অবমের শর্তটা আমি আবার বলছি, চরমের শর্ত হচ্ছে পথ পার্থক্যটা হবে n ল্যামডার সমান, কিন্তু অবমের শর্ত হচ্ছে পথ পার্থক্যটা হবে 2n - 1 λ/2 এর সমান। তাহলে অবমের শর্ত অনুযায়ী আমাদের পথ পার্থক্য d sin থিটা ইকুয়াল টু হবে 2n - 1 λ/2 এর সমান, যেখানে n এর মান হবে 0 1 2 3 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।